নমস্কার সুধী শ্রোতবন্ধু, কেমন আছেন? আজান ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে। আর কিছুদিনের মধ্যেই ঈদুজ্জোহা পালিত হবে। যাই হোক, সকলকে জানাই শুভ সন্ধ্যার, ষষ্ঠীর চাঁদ, প্রতীয়মান আকাশের, উজ্জ্বল নক্ষত্রের আকাশের স্নিগ্ধ অভিনন্দন। আশা করি আপনি এবং সুধী শ্রোতা বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন, ভগবানের অশেষ আশীর্বাদ, আল্লাহর মেহেরবানিতে। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি অজয়। আজ একটি বড় ভূতের গল্প আপনাদের জন্য, অরুণ আইনের লেখা কালো মোড়ক। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। বড়দের শ্রদ্ধা, ছোটদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা, ঈদ মুবারক আসন্ন জানিয়ে শুরু করছি কালো মোড়ক। গল্পটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, শুনতে থাকুন কালো মোড়ক, অরুণ আইনের লেখা। সব জিনিসের জন্যই বুঝি দরকার স্থান, মাহাত্ম্য আর উপযুক্ত ভূমিকা। তা না হলে সেদিন সন্ধ্যা থেকে টিপটিপ অঝোরে বৃষ্টির মধ্যে যখন হঠাৎ লাইট নিভে গেল, পাশের মাঠ থেকে ভেসে আসছে অবিশ্রান্ত ঝিঝি আর ব্যাঙের ডাক, তখন আমাদের ক্লাবের চিরাচরিত তাসের আড্ডায় হঠাৎ ভূতের গল্পের কথা উঠল কেন? ব্যাপারটা খুলেই বলি। আমরা কজন রেলওয়ের স্টাফ ইনস্টিটিউটের তাসের আড্ডায় নিত্য খেলুড়ে। আমরা মানে এই 10-12 জন বুকিং ক্লার্ক আর মালগাড়ির অ্যাপ্রেন্টিস গার্ড। আমাদের মধ্যে শশীভূষণ বাবুই যা একটু বয়োজ্যেষ্ঠ। শশীভূষণের বয়স বছর 50, ভদ্রলোক ব্যাচেলার। বাদবাকি আমরা সবাই 25-এর মধ্যে ঘোরাফেরা করছি। সন্ধে 6টা থেকে শুরু হয় ব্রিজ খেলার আসর। তারপর রাত 10টা শেষ। মেল ট্রেন যখন ইনস্টিটিউটের দেওয়াল কাঁপিয়ে চলে যায়, তখন সেই আসর ভাঙে। দারোয়ান ভজুয়ার মধ্যে বার 2 দিন চা দিয়ে যায়। এইভাবেই দিনগুলো চলছিল বেশ। সেদিন কাল করল ওই বৃষ্টি আর লাইট। বিকেল থেকেই বৃষ্টি নেমেছে আকাশ ভেঙে। কোয়ার্টারে বসে আছি, মন মেজাজ খারাপ। আজ বুঝি আর তাসের আড্ডায় হাজিরা দেওয়া সম্ভব হলো না। সন্ধে নাগাদ বৃষ্টিতে একটু টান ধরতে ছাতি মাথায় দুর্গা বলে বেরিয়ে পড়লাম। ইনস্টিটিউটে গিয়ে দেখি হয় ছাতি নয়তো ওয়াটার প্রুফ গায়ে জড়িয়ে প্রায় সবাই সেখানে এসে হাজির। এমনকি শশীভূষণ বাবু, আমাদের কমন শশী। আমি এসে পৌঁছাতেই বৃষ্টিটা আবার চেপে নামলো। আলমারি খুলে অজয় সবে 6 প্যাকেট তাস বের করেছে, এমন সময় লাইট নিভে গেল। যা বাপ্পা! আচ্ছা বেরোসিক তো। অজয় পাওয়ার স্টেশনের উদ্দেশ্যে অস্পষ্ট স্বরে কটূক্তি করল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। খোলা জানালা দিয়ে ঠান্ডা বাতাসের সঙ্গে ঘরে ঢুকছে ভেজা জুঁই ফুলের গন্ধ। এমন একটা পরিবেশে তাস খেলাটা কেমন জমতো ভেবে আমাদের সকলেরই মন খারাপ হয়ে গেল। অতি উৎসাহে অজয় কয়েকবার মোমবাতি জ্বালাবার চেষ্টা করলো, কিন্তু তাও দমকা বাতাসে মুহূর্তেই নিভে গেল। ক্ষান্ত দাও অজয়, আজ আর খেলা হবে না, শশীদা বললেন। বিভিন্ন টেবিল থেকে উঠে এসে আমরা সবাই এক টেবিলে গিয়ে এসে বসলাম। এরপর এক কথা 2 কথার পর ভূতের কথা উঠবেই।
বাইরে বৃষ্টি, ভেতরের অন্ধকার থই থই। এমন জায়গায় বাঙালিদের আড্ডায় ভূতের গল্প না উঠে যায় না। অজয় ভূতের অস্তিত্ব সম্বন্ধে ঘোরতর সন্দিহান। ও বিশ্বাসই করে না ভূত বলে কিছু আছে। ভূতের গল্প উঠতেই ও প্রবল তর্ক জুড়ে দিল। ভূতের অস্তিত্ব আমাদের মনে, বাইরে নয়। ভীতু মনের কল্পনা ওইসব, বলল অজয়। ভূতের গল্পের কথা উঠতেই অজয়ের এই বাধা দান আমাদের কারোরই ভালো লাগলো না। আরে বাবা, থাক না থাক, বাইরে অবিশ্রান্ত বৃষ্টি হচ্ছে, ভেতরে গা ছমছম অন্ধকার, মাঝে মাঝে দমকা ঠান্ডা বাতাস। এর মধ্যে ভূতের গল্পের মতো যে মুখরোচক চাট নেই সেটা তো অস্বীকার করা যায় না। কিন্তু অজয়কে সেটা বোঝায় কে? তার ওই একই কো। আমাকে কেউ ভূত দেখাবার গ্যারান্টি দিলে আমি তার সঙ্গে জাহান্নাম পর্যন্ত যেতে রাজি। আমাদের মধ্যে ভূত সম্বন্ধে কেউ অভিজ্ঞ নয়, তাই কে আর অজয়কে গ্যারান্টি দিয়ে হাতে ধরে জাহান্নামে নিয়ে যাবে? কিন্তু ভূতে অবিশ্বাস বলেই বোধহয় অজয় ভূত বিষয়ক বহু দেশি বিদেশি বই পড়ে ফেলেছে ইতিমধ্যেই। কাজেই ভৌতিক ঘটনা টটনা ও আমাদের চেয়ে বেশি জানে। ভূত আসলে চোখের ভূত, ইলিউশন। সেই সঙ্গে পরিবেশও কিছুটা কাজ করে, ও বলে। যেমন? আমি বলি, যেমন ধরো একটা ঘটনার কথা বলি। আমি সেবার দেশের বাড়িতে। একদিন আমার বিধবা পিসিমা মাঝরাতে উঠে বাইরে গেছেন। হুট হুট হঠাৎ বলে চিৎকার। আমরা সবাই বাইরে এসে দেখি পিসিমা মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। মুখ দিয়ে একটা গো গো শব্দ বেরোচ্ছে কেবল। জল টল দিতে তার জ্ঞান ফিরল। বললেন তিনি নাকি দেখলেন প্রাচীরের গায়ে সাদা শাড়ি পরা একজন গুড়ি ছুরি মেরে বসে আছে। পিসিমাকে দেখতেই হাতছানি দিয়ে ডাক। সেই দেখেই পিসিমা অজ্ঞান। আমরা প্রাচীরে দেখলাম ভূতের কোনো চিহ্ন নেই। তবে তবে অজয় থামল। সুভাষ একটু আমার পাশে সরে এলো। অজয় আবার শুরু করলো। তবে আসল ব্যাপারটা বুঝলাম সেদিন ছিল পূর্ণিমা, মাঠ ভর্তি জ্যোৎস্না, আকাশে খণ্ড খণ্ড মেঘ ভেসে বেড়াচ্ছে। জ্যোৎস্নার আলোয় বাড়ির পিছনের তাল গাছের ছায়া পড়েছিল প্রাচীরে, আর বাতাসের অল্প ধাক্কায় তাল গাছের পাতাগুলো নড়ছিল। ব্যাস, তাতেই পিসমা ভেবে বসলেন ভূত তাকে হাতছানি দিয়ে ডাকছে। ব্যাপারগুলো সব এমনি চোখের ভুল, বুঝলি? হিরণময় বলল, কিন্তু তুই যে বললি তোরা গিয়ে প্রাচীরে কিছু দেখতে পেলি না। পাইনি তো। সেই মুহূর্তে এখনো মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিয়েছিল, তাই প্রাচীরে ছায়া পড়েনি। কিন্তু মেঘ সরে যেতে আবার সেই আগের মতো অবস্থা। পিসিমার জ্ঞান হতে আমি সমস্ত ব্যাপারটা দেখালাম পিসিমাকে। সেই থেকে পিসিমার আর ভূতের ভয় নেই। আমাদের অত বড় দেশের বাড়িতে তিনি এখন একাই থাকেন। সুভাষ তারপর আমার কাছ থেকে সরে গেছে। বোধহয় ভূতটা মিথ্যা প্রমাণিত হতে ও খুশি হয়েছে। কিন্তু আমার মুখ থেকে হঠাৎ ফস করে বেরিয়ে গেল, কিন্তু এত যে আমরা ভূতের গল্প শুনি তার সবগুলোই কি চোখের ভুল, ভীরু মনের কল্পনা মাত্র? নিশ্চয়ই। তুই আমাকে যে কোনো ভূতের গল্প বল, আমি ফাঁকটা কোথায় রেখে দিচ্ছি। যে কোনো ভূতের গল্পেরই কোনো বাস্তব ব্যাখ্যা নিশ্চয়ই আছে। সব ভূতের গল্পেরই কি ব্যাখ্যা আছে? আমরা চমকে উঠলাম। এতক্ষণ কথাবার্তা আমাদের বন্ধুদের মধ্যে হচ্ছিল। হঠাৎ এক কোণ থেকে শশীদার এই আশঙ্কা প্রশ্ন শুনে আমরা আশ্চর্য হলাম। শশীদার মুখের চুরুটটা গনগন করে জ্বলছে। অন্ধকারেও আমরা দেখলাম তার চোখ জল জল করছে যেন। অজয় জোরের সঙ্গেই বলল, নিশ্চয়। কেন, আপনার কোনো ভূতের গল্প জানা আছে নাকি? শশীদা মুখ থেকে চুরুটটা নামিয়ে ছাই ঝাড়লেন। কিছুক্ষণ সবাই চুপচাপ। আমরা অপেক্ষা করতে লাগলাম শশীদা কি বলেন শোনার জন্য। বোধহয় আমরা সবাই চাইছিলাম শশীদা অজয়কে একটা মুখের মতো জবাব দিন। ব্যাটার আস্পর্ধা তো কম নয়।
আমরা সবাই বঙ্গপুরুষ, ছেলেবেলা থেকে হাতে মাদুলি আর কোমরে ঘষা তামার পয়সা বাঁধতে অভ্যস্ত। আমাদের কিনা ভূতে অবিশ্বাস করার দুঃসাহস। হুম। কিন্তু শশীদা আমাদের হতাশ করলেন। তিনি ছাই ঝেড়ে হাতের চুরুটটা ঘোরাতে ঘোরাতে শান্ত গলায় বললেন, না ভাই, আমার কোনো ভূতের গল্প জানা ঠানা নেই। অজয় গলায় ব্যঙ্গ এনে বলল, আসলে আপনি ভয় পেয়ে গেছেন। আপনি জানেন এখানে কোনো আষাঢ়ে গল্প ফাটলে আমি তার ফাঁকিটুকু ধরে ফেলব। শশীদা আশ্চর্য ঠান্ডা গলায় বললেন এবার, হয়তো। তার চোখ দুটো একবার জলজল করে উঠে আবার স্বাভাবিক হয়ে গেল। দেখলাম আমাদের কেমন যেন মনে হলো শশীদা কি একটা বলতে গিয়ে চেপে গেলেন। কথাটা বলতেই বাকি সবাই শশীদাকে চেপে ধরল। বলতেই হবে, হ্যাঁ হ্যাঁ, বলতেই হবে, বলতেই হবে শশীদা, বলতেই হবে। নিভে গিয়েছে। এই নাও শশীদা। রতনের কাছ থেকে দেশলাই নিয়ে আবার জ্বালিয়ে নিলেন। একটা দীর্ঘ টান দিয়ে কিছু ভাবলেন যেন। তারপর শান্ত গলায় বললেন, আমাকে কিছু বলতে অনুরোধ করো না। হ্যাঁ, সত্যি সত্যি আমি ভূতের গল্প জানি, একটি মাত্র ভূতের গল্প। কিন্তু সে গল্প বড় ভয়ানক গল্প। পৃথিবীর আর কোনো ভূতের গল্প বোধহয় এত ভয়ানক নয়। কেননা যতবার আমি সেই গল্প বলতে গেছি, ততবার এই গল্পের সত্যতা প্রকাশ করার জন্য স্বয়ং সে এসে হাজির হয়েছে। হ্যাঁ, যতবার বলেছি ততবার। আমি জানি আজও যদি এই গল্প এখানে বলি, তবে সে এসে ওই দরজার কাছে দাঁড়াবে। আমি দ্বিতীয়বার যখন এই গল্প বলি, তখন একজন শ্রোতা অজ্ঞান হয়েছিল। তার মধ্যে অনবরত ভুল বক্ত আর চমকে চমকে উঠত। 3 দিনে জমে মানুষে টানাটানি। সেই থেকে প্রতিজ্ঞা করি, আর নয়, এখানেই শেষ, আর বলবো না। তা সেও আজ 25 বছর হলো। এতদিন এই গল্পের কথা ভুলেই গিয়েছিলাম, আজ আবার মনে পড়ল। ও, তাহলে আপনি নিশ্চিন্তে আবার সেই গল্প শুরু করতে পারেন। 25 বছরে ওই ভূত নিশ্চয়ই মারা গেছে। অজয়ের গলায় অবিশ্বাস। সুভাষের গলার স্বর আর যেন চেনা যায় না। তার গলায় যেন মাছের কাঁটা ফুটেছে, চিচি স্বরে বলল, শশীদা, আপনার ভূতটি সত্যি সত্যি এই ঘরে আসবে নাকি? এসে গেছে। শশীদের গলা আশ্চর্য রকম ঠান্ডা আর গম্ভীর যেন। বাইরে তখন টিপটিপে বৃষ্টিটা আবার চেপে এসেছে। ঘরে ঢুকলো এক ঝলক দমকা হাওয়া। একটানা গোঙানির মতো হুইসেল বাজাতে বাজাতে 39 আপ মেল গাড়ি চলে গেল। হঠাৎ ইনস্টিটিউটের বাইরে তালগাছে একটা ডাল ভাঙার শব্দ হলো। আর ঠিক সেই সময়ে দরজার কাছে কাঁপতে কাঁপতে একটা শিকা এসে থামল। দরজার মাঝামাঝি কিছুক্ষণ সেটা থেমে রইল। তারপর আমাদের টেবিল লক্ষ্য করে এগোলো। মনে হলো কেউ যেন পেরেক দিয়ে আমাদের চেয়ারের সঙ্গে গেঁথে ফেলেছে। ঘরের নিচ দিয়ে বয়ে গেল বরফ গলা জলের একটা স্রোত। শিকাটা এসে টেবিলের সামনে থামল। হঠাৎ সুভাষ আর্ত চিৎকার করে আমাকে জড়িয়ে ধরল। বাবু, আমি ভজুয়া, আপনাদের চা। এক হাতে মোমবাতি আর এক হাতে চায়ের কেটলি নিয়ে ভজুয়া এসে দাঁড়ালো। ঘর শুদ্ধ একটা নড়চড়ে বসার শব্দ শোনা গেল তখন।
এতক্ষণ সবাই যে পুতুলের মতো বসেছিল। শশীদা এমনভাবে গল্পের ভূমিকা গড়ে তুলেছিলেন যে আমরা পরিবেশের হাতের কীর্ণক হয়ে স্থাণুর মতো বসেছিলাম যে যার জায়গায়। ভজুয়া চলে গেল, আমাদের হাতে গরম চা। সুভাষ আবার ঠিক হয়ে বসেছে, একটা সিগারেট ধরিয়ে নিল। দেখলেন তো চোখের সামনে কেমন একটা ইলিউশন ঘটে গেল। সব ব্যাপারই এমন, আপনার ব্যাপারটাও তেমন। যা হোক, আপনি বলে ফেলুন। এর আগে 2বার বলেছেন, এটা নিয়ে 3বার হবে, বারবার 3বার। এরপর না হয় গল্পটা আর বলবেন না। অজয় বলল। উত্তরে শশীদার যা বললেন তা আমরা কি কেউ স্বপ্নেও ভাবতে পেরেছিলাম? বরফ শীতল কণ্ঠে শশীদা বললেন, হ্যাঁ, আমাকে বলতেই হবে, কেননা সে এখানে এসে গেছে। এই গল্পের শেষ না করলে সে যাবে না, আমি তা জানি। তুমি কি বললে অজয়? ইলিউশন না? তোমাদের এই চা কে দিয়ে গেল? ভজুয়া। ভজুয়া তো আজই সকালে 1 মাসের ছুটিতে বাড়ি গেছে। তুমি ইনস্টিটিউটের সেক্রেটারি, ছুটি তো সে তোমার কাছেই নিয়ে গেছে। এখন সে তো গয়া প্যাসেঞ্জারের কোনো 3য় শ্রেণীর কামরায় বসে ঢুলছে। এখানে এলো কি করে? জানলা দিয়ে একটা চামচিকে ঢুকলো ঘরে। আমাদের মাথার উপর একবার ঘুরপাক খেয়ে আবার খোলা ভেন্টিলেটারের দিয়ে বাইরে বেরিয়ে গেল। টেবিলের উপরে খবরের কাগজটি এই সময় খসখস শব্দ তুলে উড়ে গিয়ে মেঝেতে পড়ল। সব মিলিয়ে কেমন এক ভৌতিক পরিবেশ। আমাদের হাত পাগুলো জমাট পাথর, চেষ্টা করেও নাড়াতে আর পারছি না। ঘাড়ের কাছে যেন কার নিঃশ্বাস ভারী শব্দ পেলাম। কি করে সম্ভব? সত্যি তো ভজুয়া ছুটি নিয়ে গেছে, অথচ হাতে এখনো গরম চায়ের গ্লাস। অজয়ের মুখে টু শব্দ নেই। মাথার ওপর একরাশ বিভৎস অন্ধকার যেন সুযোগ বুঝে দেওয়ালে যা খুশি তাই ছায়া এঁকে চলেছে। শশীদার রহস্যময় গলা আবার শোনা গেল, চাটা খেতে আপত্তি করো না, ওটা কিন্তু ইলিউশন নয়, আর ক্ষতি করতেও নয়। চরণা যাই করুক, আমার বন্ধুদের ক্ষতি করবে না। হ্যাঁ, এটা চরণের গল্প। আমাদের হাতের চায়ের গ্লাসগুলি সব হাতেই রয়ে গেছে। তখন যে আমরা সরতে সরতে একেবারে শশীদাকে ঘিরে বসেছি জানি না। বাতাসে ভেজা জুয়ের তীব্র গন্ধ। মনে হলো শশীদা যেন এক আশ্চর্য জাদুকর। উনি এখন ইচ্ছা করলে পৃথিবীর অসম্ভব সব ঘটনা এখানে ঘটিয়ে দিতে পারেন। আমরা সবাই যেন তার হাতে সম্মোহিত হয়ে গেছি। এমনকি অজয় যে অজয়, তার মুখেও আর একটাও কথা নেই। সে আজ 25-26 বছর আগের কথা, শশীদা বললেন। আমি তখন জামশেদপুরে সবে এলসি পাশ করে একটা সাহেব কোম্পানিতে ওভারশিয়ারের চাকরিতে ঢুকেছি। সেই সময় আমাদের কোম্পানির টিস্কোর 6 নম্বর ব্লাস্ট ফার্নেস রিলাইনিং করার কন্ট্রাক্ট পেয়েছিল। আমার উপর কাজের দেখাশোনার ভার। দিন রাত কাজ চলে। 500 কুলি এখানে কাজ করে। কারখানা থেকে মাইল কয়েক দূরে ঘামা মাইন্সে আমার কোয়ার্টার। সে সময় জামশেদপুর এত জমজমাট ছিল না। শহরের অর্ধেক জুড়ে তখনও শাল মহুয়ার জঙ্গল। রাতে কখনো ভাল্লুক,
কখনো জঙ্গলি হাতি বেরোয়। কোয়ার্টারে আমি একা থাকি, সঙ্গে চরণ আমার চাকর, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করে। লোকটা আমাকে ভালোবাসত খুব। চরণ চান্ডেলের অধিবাসী, মাসে একবার ছুটি নিয়ে বাড়িতে যেত, দিন দুয়েক পর আবার ফিরে আসত। সেবারও চরণ তেমন ছুটি নিয়েই বাড়িতে গেছে। 7 দিন হতে চলল, অথচ ফিরল না। সাধারণত এমন হয় না। ভাবলাম হয়তো জ্বরে পড়েছে চরণ। যেদিনকার কথা বলছি সেদিন একটু তাড়াতাড়িতে বাড়িতে ফিরছি, তাও রাত 10টার আগে নয়। তাড়াতাড়ি বাড়ি ফিরে নিজেকেই রান্না করতে হবে আমাকে। ওয়ার্কশপ থেকে বেরিয়ে আমি কোয়ার্টারের রাস্তা ধরলাম। রাস্তায় একজনও লোক নেই। রাস্তায় তখনও লাইট পোস্ট বসেনি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। পাশের জঙ্গল থেকে যে কোনো সময় একটা ভাল্লুক বেরিয়ে পড়তে পারে। এমন সময় মনে হলো আমার সামনে হাত দুয়েক আগে আগে কেউ যেন চলছে, কোনো জানোয়ার হয়তো। পকেট থেকে টর্চ বের করে জেলে দেখি একটা কালো মোরগ। ভাবলাম জংলি মুরগি হবে। এই পাশের জঙ্গল থেকে রাস্তায় এসে পড়েছে হয়তো। টর্চ নিভিয়ে নিশ্চিন্ত মনে চলতে লাগলাম। আবার আমি কি ভাবছিলাম আমার তা খেয়াল নেই। হঠাৎ মনে হলো তাই তো মোরগটা যেন এখনো আমার আগে আগে চলছে। এমন তো হয় না। আবার টর্চ ফেললাম। একটা মানুষ যেমন পথ চলে, কালো মোরগটা ঠিক সেইভাবে পথের এক পাশ দিয়ে হেঁটে চলেছে। এবার ওর গায়ে আলো পড়তে মোরগটা ঘাড় ফিরিয়ে চাইল। তারপর আমার দিকে চেয়ে একটু হাসলো। মোরগের হাসি। ভাবলাম চোখের ভুল প্রথমটা। সারাদিনের অভুক্ত শরীরে উদ্ভট খেয়াল। ভুলে যেতে চাইলাম, কিন্তু কিছুতে ভুলতে পারলাম না। বারবার চোখের সামনে ভেসে এলো একটা কালো মোরগ ঘাড় ফিরিয়ে আমার দিকে চেয়ে হাসছে। বুকের রক্ত আমার হিম হয়ে এলো। বুকের রক্ত। মোরগটাকে কিছুতে মাথা থেকে তাড়াতে পারলাম না। ওটা তখনও আমার আগে আগে চলেছে, আর মাঝে মাঝে ঘাড় ফিরিয়ে আমাকে যেন দেখছে। মনের সমস্ত শক্তি আমি জড়ো করে হাঁটতে লাগলাম। কোয়ার্টারের কাছে এসে পড়েছি। বাঁ দিকে ঘুরলেই আমার কোয়ার্টার। রুদ্ধ বিস্ময়ে লক্ষ্য করলাম মোরগটাও বাঁ দিকের পথ ধরল। তারপর কোয়ার্টারের গেট পেরিয়ে অন্ধকার বারান্দায় উঠে গেল। তাড়াতাড়ি বারান্দায় উঠে এসে টর্চ জ্বালালাম। না, কেউ নেই। এবার মাথা ঝাঁকালাম। নিজের উদ্ভট কল্পনা, নিজেরই ভীষণ হাসি পেল। চাবি বের করে দরজার তালা খুলতে যাচ্ছি। দেখি আমার দরজায় তালা নেই, ভেতর থেকে বন্ধ। আমার সাধারণত মাথায় এলো চরণ হয়তো ফিরে এসেছে। আমি কারখানায় যাওয়ার সময় দরজার তালা দিয়ে গেছি। যদি চরণ এসে গিয়ে থাকে তবে ও তালা খুলে থাকতে পারে। ওর কাছে চাবি ছিল আরেকটি। তবে কি চরণ এসে গেছে? যাক, হাত ছেড়ে বাঁচলাম। নিশ্চয়ই চরণ দেশ থেকে ফিরে এসেছে। কড়া নাড়ালাম, ভেতরে লাইট জ্বলল। তারপর দরজা খুলে গেল।
দরজায় চরণ দাঁড়িয়ে আছে। এমন সময় ঘোরের মধ্যে আমার নজরে এলো চরণের পেছন থেকে সেই কালো মোরগটি বেরিয়ে বারান্দায় এসে পড়ল। তারপর অন্ধকারে মিশে গেল একটা কালো মোরগ। রুদ্ধ বিস্ময়ে আমি কয়েক মুহূর্ত কথা বলতে পারলাম না। কিছুক্ষণ পরে বললাম, চরণ, ঘরে মোরগটা এলো কি করে? মোরগ কই? আমার চোখে কিছু পড়লো না তো বাবু। অন্ধকারে কি দেখেছেন? চরণ বলল, হতে পারে। আমি আর কথা বাড়লাম না। স্নান করে খেতে বসে চরণকে জিজ্ঞাসা করলাম, তা এবার এত দেরি করলে কেন চরণ? চরণ বলল, এবার দেশে ভারী পরব ছিল বাবু। বউ ওই পরবের আগে কিছুতেই আসতে দিল না। খাওয়া শেষ হতে চরণ এটো বাসন তুলে নিয়ে গেল। আমি যথারীতি একটা সিগারেট ধরিয়ে আগাথা ক্রিস্টের গোয়েন্দা গল্প নিয়ে বসলাম। ভেতরের বারান্দায় বিছানা পেতে লাইট নিভিয়ে শুয়ে পড়ল চরণ। শোবার আগে আমাকে জিজ্ঞাসা করে গেল আমার আর কিছু চাই কি না। মাঝরাত অবধি বই পড়া আমার অভ্যাস। বই পড়া শেষ করে বাথরুমে যাওয়ার জন্য ভেতরের বারান্দায় গেলাম। বারান্দার নিচেই উঠোন, উঠোনটির শেষে বাথরুম। কিন্তু বারান্দায় পা দিয়েই যা দেখলাম তাতে আমার বুকের রক্ত জমে এলো একেবারে। ঘরের অস্পষ্ট আলোই দেখলাম চরণের পাতা বিছানায় একটা কালো মোরগ শুয়ে আছে। বালিশে মাথা রেখে যেন একটা মানুষই শুয়ে আছে। আমার গলা থেকে বোধহয় একটা অস্পষ্ট আত্মস্বরই বেরোলো, চরণ। সেই ডাকে মোরগটা উঠে দাঁড়ালো, আমার দিকে ঘাড় ফিরিয়ে একবার হাসলো, সেই হাসি। তারপর উঠে অন্ধকার উঠোনে নেমে গেল নিঃশব্দে। আমার ডাক শুনেই চরণ হন্তদন্ত হয়ে অন্ধকার উঠোন থেকে ফুড়ে বারান্দায় উঠে এলো। কি হলো বাবু? তুমি কোথায় গিয়েছিলে? আমি একটু বাথরুমে গেছিলাম বাবু। চরণ, বাড়িতে বোধহয় একটা কালো মোরগ ঢুকে পড়েছে, খুঁজে দেখো তো। চরণের গলায় বিস্ময়। সে কি বাবু, কালো মোরগ? হ্যাঁ, মনে হচ্ছে কারো পোষা মোরগ ফুল করে আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। চরণ লাইট জ্বালালো। তারপর আমি আর চরণ তন্ন তন্ন করে বাড়ির সমস্ত জায়গা খুঁজে দেখলাম। না, মোরগ দূরের কথা, একটা কালো পালক পর্যন্ত নেই। বারবার তিনবার কালো মোরগ চোখে পড়ল। তিনবারই চোখের ভুল। কিছুতেই কিছু ভাবতে পারলাম না আমি। চরণকে শুয়ে পড়তে বললাম। আমিও চোখে মাথায় জল দিয়ে লাইট নিভিয়ে শুয়ে পড়লাম। চায়ের কাপে চুমুক দিতে দিতে জানালা দিয়ে দৃষ্টি মেলে দিলাম বাইরে। দূরে আকাশের গায়ে সুন্দরী দলমা পাহাড়ের চূড়ো, সেখানে রূপলি মেঘের মনোহারী খেলা। ঘরে ঝিরঝির বাতাসের আমেজ। সুন্দর সকাল। মনে মনে ভাবলাম, এক নাগারে পরিশ্রম করার ফলে মাথার বায়ু চড়েছিল, তাই কাল জেগে জেগে এমন একটা দুঃস্বপ্ন দেখেছি।
ঠিক করলাম এবার কদিনের ছুটি নিয়ে বিশ্রাম করতে হবে। চা খেয়ে বাথরুমে যাওয়ার জন্য ভেতরের বারান্দায় আসতেই মেজাজ তিরিক্ষি হয়ে উঠল। উঠোনে একরাশ কালো পালক ছড়ানো, কয়েকটা গায়ে রক্তের ছিটে। চরণ, আমার গলায় উষ্মা, এসব কি? কাদের বাড়ির মুরগির পালক এসে আমাদের বাড়িতে পড়েছে, তুমি লক্ষ্য করনি? ঝাড় দিয়ে ফেলে দাওনি কেন? চরণ রান্নাঘর থেকে বেরিয়ে এসে অবাক, তাই তো বাবু, কিছুক্ষণ আগেও তো আমি কিছু দেখিনি, এইমাত্র বোধহয় বাতাসে উড়ে এসে পড়েছে। তাহলে চরণ ঝাড় দিয়ে ওগুলি পরিষ্কার করলো। খেয়ে দিয়ে কারখানায় গেলাম। কাজের ফাঁকে ফাঁকে বারবার দুঃস্বপ্ন মতো হানা দিতে লাগলো কালকের কালো মোরগটি। কিছুতেই ভুলতে পারলাম না। আচ্ছা, জ্বালায় পড়লাম তো, একটা তুচ্ছ কালো মোরগ জীবন অতিষ্ঠ করে তুলল। একবার ভাবলাম সমস্ত ব্যাপারটা শ্যান্নালকে বলি। শ্যান্নাল আমার সহকর্মী, কিন্তু পারলাম না। শুনে ও হয়তো ঠাট্টা করবে, কারণ সমস্ত ব্যাপারটা আগাগোড়া ভাবতে আমার কেমন অবাস্তব ঠেকছে। জোর করে কাজে মন দিতে চেষ্টা করলাম, কিন্তু মনের তলায় একটা কাঁটা খচখচ করতে থাকলো। দুপুরে খাবার সময় অফিসে এসে বসলাম। চরণ অফিসেই খাবার পাঠিয়ে দেয়। গিয়ে দেখি সান্নাল তার টিফিন ক্যারিয়ার খুলে বসে গেছে। আমারও টিফিন এসে গেছে। হাত ধুয়ে এসে টিফিন খুলে বসলাম। টিফিন খুলতেই সমস্ত হাত পা জমে শক্ত হয়ে গেল। সান্নাল ব্যাপারটা লক্ষ্য করে বলল, কি হে, অমন চুপচাপ বসে কি ভাবছো? মুরগি? মুরগি? হ্যাঁ, চরণ আজ টিফিনে মুরগির মাংস পাঠিয়েছে। সে তো খুব ভালো জিনিস, হে, অমৃত। বেশি থাকলে আমাকেও একটু দিও। না, ভাবছি চরণ মুরগি পেল কোথায়? আজ তো হাটবার নয়। আরে, তোমার অত খোঁজ নেওয়ার দরকার কি? খিদের মুখে মুরগি উপাদেয়। নাও, শুরু করো দেখি। কিন্তু আমার সমস্ত মন তখন এক অসহনীয় অশান্তিতে বিষিয়ে গেছে। সমস্ত বাটিটাই তুলে সান্নালকে দিয়ে দিলাম। ও তো অবাক। বললাম, কাল রাতে পেটটা একটু খারাপ হয়েছিল, বুঝলেন সান্নাল মশাই। মাংস খাবো না, নিন আপনিই খান। দই দিয়ে ভাত মেখে সামান্য ভাত খেলাম। আজ বিকেল বিকেল বাড়ি ফিরলাম। কিছুতেই সবুর সইছিল না। গিয়েই চরণকে বললাম, চরণ, তুমি আজ মুরগির মাংস পাঠিয়েছিলে? হ্যাঁ বাবু। মুরগি কোথায় পেলে? একটা আদিবাসী এসেছিল কালো মোরগ নিয়ে, সস্তায় পেলাম, নিয়ে নিলাম। রাগে আমি ক্ষিপ্ত হয়ে উঠলাম। খবরদার বলছি, আমার বাড়িতে কোনো কালো মোরগ ঢুকতে দেবে না। আমাকে এইভাবে রেগে উঠতে দেখে চরণ বেচারা হতবাক হয়ে গেল। তারপর মাথা নিচু করে ধীরে ধীরে ভেতরে চলে গেল। এরপর দুদিন নিরুদ্রপে কাটল। কালো মোরগের আর কোনো উৎপাত নেই। মনে মনে ভাবলাম, যাক বাবা, ভাড়া কেটেছে। দুদিনেই জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। শশীদা থামলেন। চুরুট থেকে এক ঝলক ধোঁয়া বেরিয়ে এসে তার মুখের সামনে একটা জাল বুনে চলেছে। সেই জালের আড়ালে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে তার মুখ। শশীদা আবার শুরু করল, সেদিন আমার কাজ সারতে সারতে অনেক দেরি হয়ে গেল। কুলিদের ওভারটাইম দিয়ে কাজ করানো হচ্ছিল। রাত তখন প্রায় 12টা হবে। আমি বাড়ি ফিরব ঠিক করলাম। কারখানা থেকে বেরিয়ে রাস্তায় পা দিতেই গা ছমছম করে উঠল। কেমন একটা ভয় এসে আমাকে স্থবির করে দিল। বারবার মনে হচ্ছিল আজ হয়তো রাস্তায় আবার সেই কালো মোরগটার দেখা মিলবে। রাস্তার উপর দিয়ে আমার পা জমে গেল। বারবার চেষ্টা করেও
এগোতে পারলাম না। শেষ অবধি বিরক্ত হয়ে কারখানায় ফিরে গেলাম। বুধনকে গিয়ে বললাম, চল বুধন, তোর ছুটি, আমার সঙ্গে আজ আমার বাড়িতে থাকবি। বুধন আমাদের কারখানার কুলি, বেশ শক্ত সমর্থ চেহারা, যেন কালো পাথরে কুদে তৈরি শরীর। চরণের গায়ের ছেলে, চরণের পরিচিত। চরণই আমাকে বলে কয়ে ওকে কারখানায় ঢুকিয়ে দিয়েছিল। বুধনকে নিয়ে তো বেরিয়ে এলাম। বুধনও বাধ্য ছেলের মতো আমার পিছু পিছু আসতে লাগলো। সঙ্গে বুধন থাকায় এবার আর ভয় করছিল না, কিন্তু মনে মনে নিজের উপর খুব বিরক্ত হলাম। আগে আগে কত রাতে এই রাস্তায় একা একা বাড়িতে ফিরেছি, ভয়ের লেশমাত্র ছিল না। চিৎকার করে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে পথ হেঁটেছি। একবার ইচ্ছে হলো ওকে ফিরে যেতে বলি, কিন্তু সঙ্গে সঙ্গে আমার ভেতর কেউ যেন এসে ফিসফিস করে বলল, ও থাক, ও থাক। বুধন সারা রাস্তায় একটাও কথা বলেনি। এবার বুধন আর চরণ একসঙ্গে ছুটি নিয়ে দেশে গেছিল। বুধন ঠিক 2 দিন পরেই ফিরে এসেছিল, কিন্তু তারপর থেকে ওকে দেখেছি কেমন গম্ভীর। ততক্ষণে আমরা কোয়ার্টারে এসে পড়েছি। বারান্দায় উঠে দরজার কড়া নাড়ালাম। পেছনে বুধন। এই সময় বুধন অস্পষ্ট ঘড় ঘড় করে তার স্বরে কি যেন বলল, ঠিক শুনতে পেলাম না। দরজা খুলে গেল, কিন্তু সামনে কেউ নেই। যেন হাওয়ায় খুলে গেল দরজাটা। আর ঠিক তখনই দরজার কাছে এসে দাঁড়ালো সেই কালো মোরগটি, যেন সমস্ত দরজাটা জুড়ে দাঁড়িয়ে আছে। গায়ের পালকগুলি খাড়া হয়ে আছে, মাথার লাল ঝুঁটিটা একটা সিংহের মতো শটান। গায়ের পালকগুলি সজারু কাটার মতো সামনের দিকে লুচিয়ে আছে। তার মাঝে দেখা যাচ্ছে শুধু এক বিগত লম্বা একটা হলুদ ঠোঁট। লাল চোখ দুটো অস্বাভাবিক রকম বড়। সেই চোখের খয়েরি মনে স্থির দৃষ্টিতে বুধনকে দেখছে। ঘাড় ফিরিয়ে আমি বুধনকে দেখলাম। দেখি অত বড় চেহারার মানুষটি একটা বেত সলতার মতো থরথর করে কাঁপছে শুধু। সমস্ত শরীরে যেন এক ফোঁটা রক্ত নেই, মধ্যে একটা অস্পষ্ট কোকো কঙানি বেরোচ্ছে শুধু। কিছু বোঝার আগেই শুনতে পেলাম একটা কক 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 রব শব্দ। কালো মোরগটা হঠাৎ দরজার কাছ থেকে উড়ে বুধনের উপর গিয়ে পড়েছে। বুধন মাটিতে পড়ে গেল, আর তখন সে কালো মোরগটা তার বুকে উঠে কণ্ঠনালীতে ঠোঁট ঢুকিয়ে রক্ত পান করতে লাগলো। কালো মোরগটা হঠাৎ দরজার কাছ থেকে উড়ে গিয়ে বুধনের উপরে গিয়ে পড়েছে। এবার বুধন মাটিতে পড়ে গেল, আর তখনই সেই কালো মোরগটা তার বুকে উঠে কণ্ঠনালীতে ঠোঁট ডুবিয়ে রক্ত পান করতে লাগলো। কয়েকবার ছটপট করে স্থির হয়ে গেল বুধনের শক্ত পাথরের মতো পা দুটো। কণ্ঠনালীর রক্ত পান শেষ করে মোরগটা ঠোঁট তুলল।
তারপর বুধনের প্রাণহীন দেহটার উপর দাঁড়িয়ে বিজয়ী মোরগের মতো পাখা ঝাপটে কক 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 করে ডেকে উঠল। তারপর সে মুখ থেকে নেমে দাঁড়ালো, সেখান থেকে নেমে গেল রাস্তায়। রাস্তা থেকে ধীরে ধীরে পাশের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। আমার পায়ের কাছে পড়ে আছে এক বিশাল প্রাণহীন দেহ। গভীর রাত, চরাচর নিস্তব্ধ। আমার সমস্ত শরীরের রক্ত ঘাম হয়ে কুলকুল করে বয়ে চলেছে। কিন্তু কি আশ্চর্য, আমার পুরনো সাহসও যেন আস্তে আস্তে ফিরে আসছে। সমস্ত ব্যাপারটা অস্পষ্ট ধোঁয়াটে হলেও ইতিকর্তব্য ঠিক করে নিতে সময় লাগলো না আমার। বাড়ির ভেতরে চরণের খোঁজ করলাম, চরণ কোথাও নেই। কোয়ার্টার থেকে বেরিয়ে থানায় গেলাম, সমস্ত খুলে বললাম। সেই রাতেই পুলিশের গাড়িতে বুধনের দেহ নিয়ে গেল পোস্টমর্টমের জন্য। সব দুঃস্বপ্নেরই পরই আছে জাগরণ, তাই সেই রাতও একসময় ভোর হলো। সেই দিনই সকালে চান্ডিলের বাস ধরলাম আমি। গিয়ে পৌঁছালাম চরণের দেশের বাড়িতে। আমাকে দেখেই ওদের বাড়িতে কান্নার রোল পড়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, চরণ কোথায়? চরণ মারা গেছে বাবু। মারা গেছে? আতঙ্কের একটা ঠান্ডা স্রোত গা বেয়ে নেমে গেল। এতদিন তবে আমি কোন চরণকে দেখেছি? হ্যাঁ বাবু, বুধন খুন করেছে চরণকে। ততক্ষণ আমি ঠিক করে ফেলেছি আর কোনো ব্যাপারে আশ্চর্য হবার নেই। করে ফেলেছি আর কোনো ব্যাপারেই আশ্চর্য হব না। এখানে সব ঘটতে পারে। আমি যেন এক অন্ধকার মধ্যযুগে এসে পৌঁছে গেছি। এরপর চরণের বউ আর চরণের বাবার অবিশ্রান্ত বিলাপের মধ্যে থেকে যে কাহিনী উদ্ধার করেছিলাম তা সংক্ষেপে তোমাদের বলছি। বিংশ শতাব্দীর সভ্যতা আর বিজ্ঞানের এই চরম উন্নতির দিনে যে এমন মধ্যযুগীয় ব্যাপার ঘটতে পারে তা অভিজ্ঞতা না থাকলে বিশ্বাস করা যায় না। সে যাক, গল্পটা বলি। বুধনের ছিল খুব নেশা করার বদখেয়াল। এই নেশার বদখেয়ালের জন্য দেনাই কলা অবধি ডুবেছিল। চরণের কাছেই ছিল তার অনেক ঋণ। এবার দেশে গিয়ে চরণ পরবের আগেই যেভাবে হোক ঋণ শোধ করার তাগেদা দেয় বুধনকে। ঋণ শোধ করতে না পারলে চরণ পঞ্চায়েতে নালিশ ঠুকে বুধনের সব জমি জায়গা কেড়ে নেবে এমন হুমকিও দেয়। এই নিয়ে এক কথা দু কথায় পর তাদের মধ্যে বিরাট ঝগড়া বেঁধে যায়। শেষে গ্রামের মাতব্বরা এসে সেই ঝগড়া থামায়। চরণ আসার আগে শাসিয়ে আসে, কাল সকালেই পঞ্চায়েতের কাছে যাবে। সেই দিনই সন্ধেবেলা চরণের বাড়ির উঠানে দেখা যায় একটা বড় কালো মোরগকে ঘোরাফেরা করতে। লোভে চরণের চোখ চকচক করে ওঠে, কিন্তু বাড়িতে চরণের বউ আর তার বাপ তাকে মানা করে মোরগটি ধরতে, কারণ তারা জানে বুধন একজন ভালো গুণী। সে ইচ্ছা করলে কালো মোরগের রূপ ধরতে পারে। এই মোরগটাও হয়তো বুধনের মায়া, কিন্তু চরণ কোনো বাধা শোনে না। নিশীতে পাওয়া মানুষের মতো মোরগটাকে ধরবার জন্য সে তার পিছু পিছু ছুটতে ছুটতে জঙ্গলে ঢুকে পড়ে। এক সময় কিছুক্ষণ পরেই চরণের আর্তনাদ শুনতে পেয়ে চরণের বাবা দৌড়ে জঙ্গলে ঢুকে দেখে রক্তাক্ত অবস্থায় চরণ পড়ে আছে। তখনও অস্পষ্ট জ্ঞান আছে। সে ক্ষীণ গলায় শেষ কথাটি বলে যায়, বুধন আমাকে খুন করলো। বুধন একটা কালো মোরগ, এর বদলা নেব বুধন। শশীদার গল্প শেষ, কিন্তু গল্পের এই ভয়ঙ্কর পরিবেশ তখনও আমাদের মধ্যে চেপে বসে আছে। সবার প্রায় দমবন্ধ অবস্থা। ঠিক এই সময় লাইটটা জ্বলে উঠল। শশীদা অজয়ের দিকে ফিরে বললেন, কি অজয়,
এর মধ্যে তোমার ইলিউশনটা কোথায় বের করো। এ কি অজয়? আমরা সবাই চমকে উঠে লক্ষ্য করলাম অজয়ের গলা দিয়ে কেমন গো গো আওয়াজ বেরোচ্ছে। ও অজ্ঞান হয়ে গেছে, আর ওর কোলে কতগুলো রক্তমাখা কালো মুরগির পালক। ধন্যবাদ, শুনছিলেন কালো মোরগ। গল্পটি ভালো লাগে থাকলে ধন্যবাদ। শুনছিলেন অরুণ আইনের লেখা কালো মোরগ। ভূতেরা সব এইখানে, এই বইটি থেকে আমি গল্পটি বেছেছি আপনাদের জন্য। আমি অজয় ছিলাম আপনাদের সঙ্গে। বিদায় নিচ্ছি, শুভরাত্রি, ভালো থাকবেন, গড ব্লেস, টেক কেয়ার।